আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি উপন্যাস পড়ে শোনাচ্ছি। উপন্যাসটির নাম বাইজি কন্যা। লিখেছেন জান্নাতুল নাইমা। পর্ব সংখ্যা 34 থেকে 36 পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। রঙন স্থির হয়ে বসে থাকতে পারল না। চায়ের কাপটি সামনের টেবিলে রেখে উঠে দাঁড়ালো। পলাশ নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে একটি অঘটন ঘটিয়ে ফেলল। প্রচণ্ড ক্রুব্ধ হয়ে টেবিলে থাকা সমস্ত কিছু আছড়ে ফেলল। কাচের একটি গ্লাস ভেঙে চৌচির হয়ে গেল। দুটো চায়ের কাপের সঙ্গে মেজের সংঘর্ষ লেগে ঝনঝন শব্দ করল। আকস্মাৎ ভাইয়ের এহেন কাণ্ড দেখে ভয় পেয়ে গেল রঙন। কেঁপে উঠল শাহিনুর, ময়না দুজনই। ঘাড় ঘুরিয়ে বৈঠকখানায় দৃষ্টি নিক্ষেপ করল প্রণয়। পলাশ এবং রঙ্গনকে দেখে শাহিনুরের একটি হাত প্রচণ্ড শক্ত করে চেপে ধরল। পলাশ এক মুহূর্তের জন্য সেখানে স্থির থাকতে পারল না। তীব্র ক্ষোভের সঙ্গে ত্যাগ করল বৈঠকখানা। হতবম্বের ন্যায় দাঁড়িয়ে রইল রঙন। প্রণয় এক পলক শাহিনুরের দিকে তাকিয়ে ময়নাকে উদ্দেশ্য করে বলল, ওকে নিয়ে যান। চেতনা ফিরে পেল শাহিনুর। রঙনের থেকে দৃষ্টি সরিয়ে প্রণয়ের দিকে অবাক চোখে তাকালো। চোয়াল শক্ত করে ধীরচিত্তে প্রণয় বলল, যাও। প্রণয়ের দৃষ্টি থেকে নিজের দৃষ্টি সরিয়ে ময়নার সঙ্গে ধীর পায়ে চলে গেল শাহিনুর। ফুঁস করে ছোট্ট একটি নিঃশ্বাস ছাড়ল প্রণয়। বৈঠকখানায় তাকে প্রবেশ করতে দেখে জোরপূর্বক হাসার চেষ্টা করল রঙন। প্রণয় সূক্ষ্ম দৃষ্টিতে দেখল রঙ্গনকে। তার দিকে তাকিয়েই শান্ত ভঙ্গিতে সোফায় বসল। রঙ্গনকেও ইশারায় বসতে বলল। রঙ্গন মৃদু হেসে তার পাশে বসল। বলল, সরি ভাইয়া, ফিরতে বেশ সময় লেগে গেল। প্রণয় বিমর্ষ কণ্ঠে বলল, বাড়িতে কত কিছু ঘটে গেল, পিতৃহীন হয়ে গেলাম আমরা। পরিবারের উপর এত চাপ, অথচ তুই কক্সবাজার গিয়ে পুরো একটা মাস বন্ধুদের সঙ্গে এনজয় করেছিস। আব্বার মৃত্যুর পর সবচেয়ে বেশি চিন্তিত ছিলাম তোকে নিয়ে রঙন। গলা শুকিয়ে গেল রঙনের। সকলকে ফাঁকি দেওয়া যতটা সহজ, প্রণয়কে ফাঁকি দেওয়া ঠিক ততটাই কঠিন। প্রণয়ের কথায় পরিষ্কার বুঝতে পারল, এতদিন সে কোথায় ছিল, কার কার সাথে ছিল, সমস্তই জানে তার এই ভাইটা। শুকনো গলায় আমতা আমতা শুরু করলো সে। প্রণয় তাকে জোরালোভাবে কয়েকটি প্রশ্ন করতে উদ্যত হতেই বৈঠকখানায় আগমন ঘটল প্রেরণার। কনিষ্ঠ পুত্র রঙনকে বাঁচানোর জন্য সে প্রণয়কে বলল, দুই ভাই মিলে কি গল্প চলছে এখানে? আরেকজন যে ঘরে ভাঙচুর করছে সে খবর জানিস তোরা? মাকে দেখে হাঁপ ছেড়ে বাঁচল রঙন। করুণ দৃষ্টিতে প্রেরণার দিকে তাকাতেই প্রেরণা তাকে আশ্বাস দিল। বলল, একজন পড়াশোনা, পরীক্ষা এসবের জন্য ঢাকা শহরে আটকে ছিল, আরেকজন বিয়ে করে মহাব্যস্ত। আমার অসুস্থ ছেলেটাকে তার ভাইরা কেন সময় দেবে? আমি মা, নারী ছাড়া ধন সে আমার। সুস্থ অসুস্থ যাই হোক, আমি তো মুখ ফিরিয়ে থাকতে পারি না। কথাগুলো বলতে বলতে কেঁদে ফেললো প্রেরণা। রঙন উঠে এসে মাকে জড়িয়ে ধরলো। সান্ত্বনা দিয়ে বলল, আম্মা এভাবে কাঁদবেন না, ভাইয়ার জন্য আমরা সবাই আছি। রঙনের বুকে মুখ গুজে হাউমাউ করে কেঁদে উঠল প্রেরণা। দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো প্রণয়। কেন জানি মায়ের এই কান্নাটা বিরক্ত লাগলো তার। তবুও মায়ের প্রতি সম্মান রেখে, ভাইয়ের প্রতি স্নেহ রেখে বলল, আমি যাচ্ছি অঙ্গনের কাছে আম্মা, আপনি কাঁদবেন না। অঙ্গনের রুমের উদ্দেশ্যে পা বাড়ালো প্রণয়। প্রেরণার কান্না থামিয়ে বলল, প্রণয়, আমার সব ছেলেদের চেয়ে তোমার প্রতি বেশি আস্থা ছিল আমার, সেই তুমি আমাকে এভাবে আঘাত করলে। থেমে গেল প্রণয়। বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি ভুল বুঝছেন আম্মা। রঙনের থেকে নিজেকে সরিয়ে প্রণয়ের দিকে এগিয়ে গেল প্রেরণা। প্রণয়ের দৃষ্টি মায়ের পানেই ছিল স্থির। প্রেরণা জমিদার গিন্নির স্বরূপ কাঠিন্য স্বরে বলল, কি করেছ, কি হয়েছে সেসব বলে আর লাভ নেই, কিন্তু মনে রেখো আমার 5 জন সন্তানকেই আমি সমান ভালোবাসি। তোমাদের 4 ভাইয়ের ছোট আমার রঙন। ছোটদের ভুলগুলোকে গুরুত্ব দিতে নেই। তোমাদের আব্বা আজ দুনিয়াতে নেই। তার চোখের মণি ছিল রঙন। তিনি চলে গেছেন বলে আমার রঙনের প্রতি কোনো অবহেলা সহ্য করব না। অঙ্গন কখনো সুস্থ হবে কি না জানি না, অঙ্গনের দায়িত্ব পালনে কোনো ত্রুটি থাকবে না জানি, তাই ওর বিষয়ে কিছু বলার প্রয়োজন নেই। আমি চাই তোমাদের বাবার মতোই তোমাদের 3 ভাইয়েরও চোখের মণি হয়ে থাক রঙন। অহেতুক চিন্তা করে এসব বলার প্রয়োজন নেই আম্মা। তীক্ষ্ণ কণ্ঠে প্রণয়ের বলা বাক্যটি শেষ হতেই প্রেরণা অদ্ভুত এক ঘটনা ঘটিয়ে ফেলল। প্রণয়ের একটি হাত জোরপূর্বক নিজের মাথায় চেপে ধরে বলল, তোকে আমার কসম রইল প্রণয়, জীবনে কোনো পর্যায়ে কোনো পরিস্থিতিতে রঙনকে একলা ছাড়বি না। সব সময় সব পরিস্থিতিতে ওর পাশে থাকবি, সব বিপদ থেকে রক্ষা করবি। জীবনের শেষ নিঃশ্বাস অবধি যে কোনো বিপদে ওর ঢাল হয়ে পাশে দাঁড়াবি। বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল প্রণয়। হঠাৎ প্রেরণার এসব কথার কোনো অর্থ খুঁজে পেল না সে। তার বিচক্ষণ মনে ঠিকই প্রশ্ন জেগে উঠল। অঙ্গনের দায়িত্ব পালনে ত্রুটি থাকবে না এটা আম্মা জানে, অথচ রঙনের প্রতি ত্রুটি থাকতে পারে এ মনোভাব সৃষ্টি হলো কেন? প্রণয় চিন্তান্বিত হয়ে পড়ল। কোনোভাবেই কিছু মেলাতে পারল না। সূক্ষ্ম এক চিন্তায় বিভোর হয়ে রইল সে। রান্নাঘরে ভিতরে কাজ করছে। সেখানে মহিলা সদস্যদের প্রায় সকলেই উপস্থিত। মুনতাহা একপাশে চেয়ার পেতে বসে আছে। সকাল সকাল তার কাঁচা আম খেতে ইচ্ছে করেছে। ইচ্ছেটুকু প্রকাশ
প্রকাশ করা মাত্রই গাছ থেকে আম পাড়া হয়েছে। সেগুলো এখন চিকন করে কেটে কাঁচামরিচ, লবণ, চিনি, কাসুন্দি দিয়ে ভর্তা করা হচ্ছে। ভর্তা করছে শবনম। বাচ্চা পেটে আসার পর থেকেই মুনতাহার মনে সূচিবায়ু রোগটি বাসা বেঁধেছে। সব কিছুতেই খুঁতখুঁতে ভাব, সব কিছুতেই সে আষ্টি গন্ধ পায়। আম পেড়ে এনেছিল হাফিজা খালা, যিনি প্রায় 15 বছর যাবৎ পাঁচফোড়ন গৃহে কাজ করছে। ঘরমাক্ত শরীরে তাকে আম কাটতে বসতে দেখেই মুনতাহার গা গুলিয়ে বমি পায়। সে ভীষণ চুপচাপ স্বভাবের, বলা যায় ভিতরমুখী মানুষ। তাই সামনাসামনি কিছু না বলে গোপনে শবনমকে জানায় হাফিজা খালার থেকে আষ্টে গন্ধ পাচ্ছে। সে ভর্তা বানালে গলা দিয়ে নামবে না। শবনম প্রথমে অবাক হয়, পরে তার সন্তান সম্ভবার কথাটি স্মরণ করে হাফিজা খালাকে কৌশলে অন্য কাজে পাঠিয়ে দেয় এবং নিজেই আম ভর্তা করতে বসে। শাইনুর তেমন কোনো কাজ পারে না, রান্নাবান্না একেবারেই জানে না বললেই চলে। সংসার সম্পর্কেও তার ধারণা নেই। প্রতিটি মেয়েই জন্মের পর মায়ের সংসার দেখতে দেখতে বড় হয়। নিজের সংসারের পূর্বে মায়ের সংসার সম্পর্কে অবগত হয়ে নেয় তারা। কিন্তু শাইনুর মায়ের সংসার দেখেনি। অন্যান্য মেয়েরা ছোটবেলায় পুতুল খেলে বড় হয়। তাদের মা যেমন ছোটবেলা তাদের খাইয়ে স্কুলে পাঠায়, গোসল করায়, ঘুম পাড়ায়, দাদা দাদির সঙ্গ পায়, মামা বাড়ি বেড়াতে নিয়ে যায়, তারাও পুতুল খেলায় সেসব কল্পনা করে করে খেলে। আর শাইনুর ছোটবেলায় পুতুল খেলার সময় সুই সুতা দিয়ে পুতির ঘুঙুর বানাতো। নিজে হতো বাইজি, পুতুলকে বানাতো নিজের কন্যা। সে কন্যাকে একা একা বড় করে নৃত্য শিক্ষা দিত। শারমিন তাকে যেসবের ধারে কাছে যেতে দিত না, সে কল্পনায় সেসবেই ডুবে থাকতো। কল্পনায় জমিদারদের থেকে আড়াল করত পুতুলদের। তার জীবনী যেখানে সীমাবদ্ধ ছিল, পুতুলদের জীবনীও সেখানেই বদ্ধ রাখত। বাস্তবতা সম্পর্কে বিন্দুমাত্র ধারণা ছিল না তার। যে মেয়ে মায়ের সংসার দেখেনি, সে মেয়ের জন্য নিজের সংসার বড্ড কঠিন। সংসারে মায়েদের সংগ্রাম দেখা প্রতিটি মেয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি থেকেই বঞ্চিত হয়েছে শাইনুর। রান্নাবান্নার ব্যাপার বড্ড আনাড়ি সে। বুঝতে পেরে অরুণা তাকে আদেশ দিয়েছে, রোজ যখন রান্না করা হবে পুরোটা সময় সে যেন উপস্থিত থাকে। জমিদার বাড়ির বউ হওয়া অত সোজা নয়। তাছাড়া প্রণয় এ বাড়িতে দীর্ঘদিন থাকবে না। স্বামীর সঙ্গে যখন একা সংসার করবে, তখন স্বামীকে বেড়ে খাওয়াতে হবে। একা সংসার গোছানোর পূর্বে সব কিছু শিখে পড়ে নিতে হবে শাইনুরকে। অরুণার মুখে এসব কথা শুনে চমকে ওঠে শাইনুর। প্রণয়ের সঙ্গে একা একা থাকতে হবে তাকে? এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে? যদি তাই হয়, সে তো লক্ষ্যভ্রষ্ট হবে। রান্নাঘরেই ছিল শাইনুর, ছিল মুনতাহা, শবনম, দুজনই। অরুণা প্রেরণা ভোজন কক্ষে। বৃত্তরা একে একে খাবার নিয়ে যাচ্ছে। পল্লব, পলাশ, প্রণয়, রঙন 4 ভাই একসঙ্গে খেতে বসেছে। এমন সময় ময়না এসে খবর দিল আকাশের অবস্থা ভীষণ খারাপ। মেঘ গুড়গুড় করছে, ভারী বর্ষণের সম্ভাবনা বেশি। প্রেরণা হাফিজাকে ছাদে যেতে বলল। অঙ্গনের কিছু জামা কাপড় শুকাতে দিয়েছিল সে, তাই। অরুণা ময়নাকে বলল, তুই রান্না করে বউদের বলে আয়, আবহাওয়ার সুবিধা না। ময়না অপেক্ষা করলো না, ছুটে গিয়ে সবাইকে জানালো। কাউকে তেমন চিন্তিত দেখালো না। শুধু শাইনুর নিঃশব্দে মৃদু পায়ে দ্বারের কাছে এলো। শবনমকে বলল, বড় ভাবি, আমি একটু পর আসছি। সঙ্গে সঙ্গে ময়না বলল, আপনার যাইতে হব না ভাবি, আমার এখন কি কাজ আমি কইরা দেই। শাহিনুর শান্ত দৃষ্টিতে তাকালো ময়নার দিকে। শবনম বলল, নূর, ওকেই বলে দাও। বড় আম্মা এসে না দেখলে আবার দু কথা হতে পারে। নির্লিপ্ত দৃষ্টিতে এক পলক শবনমকে দেখে নিয়ে ময়নার চোখে চোখ রাখলো শাইনুর। নম্র গলায় বলল, বারান্দায় আমার কিছু কাপড় রয়েছে, উঠিয়ে বিছানায় রেখো, আমি পরে গুছিয়ে রাখবো। ময়না আর দেরি করলো না, চঞ্চল পায়ে ছুটে গেল প্রণয়ের কক্ষে। ময়না চলে যাওয়ার পরপরই জেবা এলো। বরাবরের মতোই সেজেগুজে কমর হেলিয়ে দুলিয়ে বিনুনি নাচাতে নাচাতে রান্নাঘরে প্রবেশ করলো সে। মুনতাহাকে আম খেতে দেখে জিভে জল চলে এলো তার। কোনো কিছু না ভেবে চটপট আমের বাটিতে হাত দিতে গেল। শবনম দ্রুত তাকে থামিয়ে দিল। হাত ধরে বলল, খালি পেটে টক খেতে নেই, কিছুক্ষণ পর সকলের সঙ্গে সকালের খাবার খেয়ে তারপর খাবে। তোমার জন্য আলাদা করে রেখে দিয়েছি। খুশিতে গদগদ হয়ে শবনমকে জড়িয়ে ধরলো জেবা। বলল, এজন্যই তোমাকে আমার সতীন সতীন লাগে না, বড় আপা লাগে। শবনম আর জেবাকে এভাবে দেখে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল শাহিনুর। এ বাড়িতে প্রবেশ করার পর এই একটি দৃশ্য যা দেখে তার মনটা খুশি হলো, শান্তি পেল। সতীন মানে কি বেশ ভালো করেই বুঝে সে। এটা বুঝেছে অবশ্য তার আম্মার থেকেই। সেই যে তার বাবার জীবনে অন্য একজন নারীকে জুড়ে দিয়ে সংসার ত্যাগ করেছিল তার আম্মা, সতীনের সংসার করতে স্বামীকে অন্য নারীর সঙ্গে ভাগ করে নিতে বুকে লেগেছিল তার, মনেও লেগেছিল। সবটাই শুনেছে, বুঝেছে সতীন কথাটির অর্থ। জেবার প্রতি তেমন শ্রদ্ধা অনুভব করলো না, তবে শবনমের প্রতি শ্রদ্ধার অন্ত রইল না। কাজের থেকে মনোযোগ সরে গিয়ে সম্পূর্ণ মনে পড়ে রইল শবনমের কাছে। শবনমকেও তো ভাগ করতে হয়েছে তার স্বামীকে, তবুও সতীনের সঙ্গে এত সুন্দর স্বাভাবিক সম্পর্ক কিভাবে হলো? এ বাড়িতে এ মানুষটাই কি তবে আলাদা ধাঁচের?
সকালের খাবার সেরে সবাই যার যার মতো ব্যস্ত। দোতলার বারান্দায় বসে জেবার মাথায় বিলি কেটে কেটে উকুন এনে দিচ্ছে শবনম, আর মৃদুস্বরে ধমকাচ্ছে, ভেজা চুল বেঁধে বেঁধে রাখতে কতবার নিষেধ করেছি তোমায়। উকুন মারা তেল আনিয়েছি ওনাকে দিয়ে, আর উনি বলে দিয়েছেন মাথা থেকে উকুন না যাওয়া পর্যন্ত ওনাকে না ডাকতে। জেবা মন খারাপ করে বলল, আপা ওনাকে বলো আমার ভালোভাবে ঘুম হয় না, ওনাকে ছেড়ে বেশি দিন থাকতে পারি না, রাত কাটে না। দীর্ঘশ্বাস ছাড়ল শবনম, ক্ষীণস্বরে বলল, বলে দেব, এবার তেলটা দিয়ে দেই। দাও, আজই উকুন মরে সাপ হবে তো? তাহলে তো আজই আসবে উনি। জেবার কণ্ঠে উৎফুল্লতা। শবনম চাপা নিঃশ্বাস ত্যাগ করে বলল, আজ না গেলেও কাল ঠিক যাবে, দেখে নিও। আজ হয়তো ওনার জরুরি কিছু কাজ আছে, তুমি তো জানো কাজের সময় ওনার মাথা ঠিক থাকে না, আর মাথা ঠান্ডা করার জন্য আমাকেই লাগে। সারা রাত জেগে চা বানানোর দায়িত্বটা তো আর নিতে পারবে না। না না, আমি রাত জাগবো না, তাহলে আমার চোখের নিচে ডেবে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে। আমি শুনেছি রাত জাগলে মেয়েরা তাড়াতাড়ি বুড়ি হয়। আমি বুড়ি হলে উনি আর ভালোবাসবে না আমায়, মনও উঠে যাবে আমার থেকে। আফসোস মিশ্রিত নিঃশ্বাস ফেলে শবনম বলল, তাহলে আজ রাতে নিশ্চিন্তে ঘুমানোর চেষ্টা করো, ওনার ব্যস্ততা কেটে গেলে ঠিক যাবে। সহজ সরল জেবাকে খুব সহজেই নিয়ন্ত্রণে আনা যায়। পল্লব চৌধুরী এই মেয়েটাকে ভালোবাসে কি না জানে না শবনম, হয়তো বাসে হয়তো না। ভালোবাসলে অবশ্য উকুনের ভয়ে টানা 9 দিন শুধু প্রথম স্ত্রীর সঙ্গে রাত কাটাতো না। পৃথিবীতে কিছু পুরুষ থাকে যারা সত্যিকার অর্থে কাউকে কখনোই ভালোই বাসেনি। শবনমের মনে হয় পল্লব সেই পুরুষদের মধ্যেই একজন। পল্লব আজ পর্যন্ত তাকে কখনো ভালোবাসি বলেনি। জেবা আসার পূর্বে মনে হতো হয়তো ভালোবাসে, খুব ভালোবাসে, কিন্তু প্রকাশ করে না। সে ধারণা বদলে গেছে জেবা আসার পর। শুরু হয়েছে স্বামী ভাগাভাগির খেলা। কক্ষে এসে বিছানায় থাকা নিজের কাপড়গুলো ভাঁজ করতে গিয়ে শাইনুর লক্ষ্য করলো তার ভিতরে পরার একটি বস্ত্রাদি নেই। ভ্রুদয় কুচকে পুরো কক্ষ খুঁজলো, না পেয়ে বারান্দায় দেখে এলো, তবুও পেল না। প্রণয় কক্ষে এসে তাকে কিছু খুঁজতে দেখে বলল, কি খুঁজছো? বিচলিত হয়ে প্রণয়ের দিকে এক পলক তাকিয়ে বিছানায় থাকা কাপড়গুলো তুলে প্রণয়ের কাবার্ডে রাখতে গেল। প্রণয় তড়িৎ গতিতে গিয়ে কাবার্ডের কপাট খুলে দিল। শাইনুর এক পলক শান্ত দৃষ্টি নিক্ষেপ করে আবার দৃষ্টি সরিয়ে তাকে কাপড় রাখলো। মৃদু হাসলো প্রণয়। শাহিনুর দাঁড়ালো না, ধীর পায়ে কক্ষ ছেড়ে বেরিয়ে খুঁজতে গেল ময়নাকে, কিন্তু পেছন পেছন যে প্রণয়ও আসছে সেটুকু খেয়াল করলো না। ময়নাকে খুঁজতে গিয়ে সে একদম রঙনের কক্ষের সামনে এসে পড়লো। রঙন তখন আয়নার সামনে দাঁড়িয়ে গুনগুনিয়ে গান করছিল আর চুলগুলো ব্যাগ ব্রাশ করছিল। শাহিনুর কিছু সময়ের জন্য থেমে গেল, উন্মুক্ত ধারের বাইরে দাঁড়িয়ে একধ্যানে তাকিয়ে দেখতে লাগলো রঙনকে। কয়েক পল অতিবাহিত হতেই পেছন থেকে বলিষ্ঠ একটি হাত প্যাট মুড়িয়ে তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল। আটকে উঠে চোখ উল্টে তাকাতেই প্রণয়ের গম্ভীর মুখটি দেখতে পেল। প্রণয় নিমিষেই সেখান থেকে তাকে তুলে নিয়ে একদম নিজের কক্ষে চলে এলো। শাহিনুর কিছুমাত্র বলার পূর্বেই প্রণয় তাকে ছেড়ে দিল এবং নিচের দিকে ঘুরিয়ে কঠিন গলায় বলল, যে পুরুষকে চোখে ধরে সে পুরুষকে কখনো মনে ধরে না। প্রণয়ের কথার প্রেক্ষিতে কিছুই বলল না শাহিনুর। কিছু সময় মনও থেকে প্রণয়ের চোখে চোখ রেখে বলল, এভাবে এভাবে কেন নিয়ে এলেন আমায়? জড়তাহীন দৃষ্টি নিক্ষেপ করে প্রশ্নটি করায় কিঞ্চিত অবাক হলো প্রণয়। বয়সের তুলনায় একটু বেশিই বড় বড় লাগছে শাহিনুরকে। কথার মাঝে ভয় নেই, দৃষ্টিতে লজ্জা নেই। সাধারণত নতুন নতুন বিবাহের পর মেয়েরা স্বামীর চোখে চোখ রাখতে ভীষণ লজ্জা বোধ করে। শাহিনুরের মাঝে তার কানাকড়িও নেই। অবশ্য লজ্জা পাওয়ার মতো কোনো কিছুই হয়নি তাদের। কিছু সময়ের জন্য সে অনুভব করলো আর সবার চেয়ে শাহিনুর আলাদা। প্রশ্নাত্মক দৃষ্টিতে চেয়ে আছে শাহিনুর। প্রণয় হালকা কেশে উঠে বলল, তুমি বেশ সাহসী হয়ে গেছো। জমিদারের পুত্রবধূদের সাহসী মানায়? ভুরু বাঁকিয়ে তাকালো প্রণয়। দৃষ্টিজোড়া ধীর করে শাহিনুর বলল, ভয় পেলেই অন্যায় অবহেলা মেনে নিতে হবে? তার মানে তুমি আমার থেকে অন্যায় বা অবহেলা চাইছো না? প্রণয়ের ওষ্ঠে বাঁকা হাসি। সে হাসি দেখে দৃষ্টি সরিয়ে নিল শাহিনুর। শান্ত কণ্ঠে বলল, আপনার ভাবিদের কথা ভেবে বলেছি, আমার কথা বলিনি। তার মানে তোমার প্রতি অন্যায় করা যাবে, অবহেলা করা যাবে। ফুস করে নিঃশ্বাস ছাড়ল শাহিনুর। মনে মনে ভাবলো অন্যায় ছাড়া আর কিছু হয়েছে নাকি আমার সাথে? মুখে বলল, যাকে মনে স্থান দেয়নি সে অন্যায় অবহেলা করলেই কি না করলেই কি? প্রচণ্ড দাম্ভিকতার সাথে প্রণয় বলল, চকচক করলেই শোনা হয় না, যাকে চোখে ধরে তাকে মনে ধরতে পারে না। পরোক্ষভাবে রঙনকে ইঙ্গিত করে কথাটা বলেছে প্রণয়। তা প্রথমে বুঝতে না পারলেও এবার ঠিক বুঝলো শাহিনুর। তাই পুনরায় প্রণয়ের দৃষ্টিতে নিজের দৃষ্টি নিক্ষেপ করলো। বলল, আপনি চোখে লাগেন না, এটা কেন মনে হলো? বিস্মিত হলো প্রণয়। সহসা দুর্বৃত্ত হাসি ফুটে উঠল ঠোঁটে। মাথা নিচু করে শাহিনুরের কানের কাছে মুখ নিয়ে বলল, যে পুরুষকে চোখে ধরে সে পুরুষকে কখনো মনে ধরে না। ব্যাপারটা এমন চোখে লাগে কিন্তু মনে লাগে না। আর যে পুরুষকে চোখ মন উভয়ই ধরে সে পুরুষ নয় মহাপুরুষ।
সেই মহাপুরুষের খোঁজ যেদিন পাবে সেদিন নারী তুমি ধন্য। শান্ত নিশ্চুপ শাহিনুর ঠায় দাঁড়িয়ে রইল। প্রণয় চলে গেল সেখান থেকে। শাহিনুর মনে মনে বলল, হয়তো আপনিই ঠিক। পুরো দিন কেটে রাত নেমে এলো, ময়নাকে জিজ্ঞাসা করেও কোনো লাভ হলো না। তার এক কথা নতুনভাবে বিশ্বাস করেন, আমি সব বিছানায় রাইখা আইছি, আপনার ভিতরকার কাপড় আমি কেন নিতে যাবো? শাহিনুর মনে মনে প্রচণ্ড বিরক্ত হয়েছে। সে শুধু প্রশ্ন করেছিল কাপড়টা তুলেছে কিনা, বিনিময়ে মেয়েটা অসংখ্য কথা বলেছে। এদিকে হাফিজা খালা বলেছে নতুন বইয়ের কাপড় হারানো তো ভালো লক্ষণ না, এরপর থেকে সাবধান থাকতে। বেশ চিন্তিত হয়েই রাতে কক্ষে এলো শাহিনুর। ফাঁকা কক্ষে একাই বসেছিল। এমন সময় খবর পেল বাইজি গৃহের। মান্নাত বাইজি পালিয়েছে, এ খবর দিল ময়না। শাহিনুর বিমর্ষ মুখে প্রশ্ন করলো, বুবু পালিয়ে গেছে? কে বলল তোমায়? বাইজি গৃহের সবুরুদ্দিন জানাইছে। বড় ভাইজান ছোট ভাইজান গেল ওইখানে। শাহিনুর বুঝলো পল্লব আর রঙন গেছে। পলাশ কোথায়? মনে প্রশ্ন জাগলেও চুপ রইল সে। বাইজি গৃহ থেকে একজন বাইজি উদার হয়ে গেল, এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করল পল্লব চৌধুরী। কত বড় স্পর্ধা মান্নাত বাইজির! জমিদার অলিউড চৌধুরীর বাইজি গৃহ থেকে সে পালিয়ে যায়। বাইজি গৃহের ভিতরকার সব খবর জনসম্মুখে প্রকাশিত হয়ে যাওয়ার শঙ্কা হলো পল্লবের। পলাশ আর রঙন তাকে আস্থা দিল কিচ্ছু হবে না। প্রণয়ের প্রতিও ক্ষুব্ধ হলো সে। শুধুমাত্র তার জন্যই বাইজি গৃহের প্রতি অবহেলা হয়েছে। এ নিয়ে অবশ্য প্রণয়কে তেমন চিন্তিত দেখালো না। বাইজি গৃহ বা বাইজিদের নিয়ে কোনো কালেই মাথা ব্যথা ছিল না তার। প্রণয়ের থেকে বিন্দু পরিমাণ পাত্তা না পেয়ে রেগে গেল পল্লব। সিদ্ধান্ত নিল পুনরায় বাইজি গৃহের হাল ধরবে সে। এবার আরও কঠিন নিয়মে চলবে কার্যক্রম। পল্লবকে সমর্থন জানালো পলাশ। রঙন মৌন রইল। এক্ষেত্রে মৌনতা সম্মতি লক্ষণ হিসেবে বিবেচিত হলো। প্রতিবাদ করলো প্রণয়, যার ফলে বড় ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি হলো। শেষে প্রণয় সংযত হয়ে গেল। বড় ভাইয়ের সঙ্গে আর একটি বাক্য বিনিময় করলো না। মনে মনে সিদ্ধান্ত নিল যত দ্রুত সম্ভব শাহিনুরকে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে যাবে। এবাড়ির সঙ্গে তেমন কোনো সম্পর্ক রাখবে না। তার আগে শাহিনুরের সঙ্গে বোঝাপড়া করে নেওয়া দরকার। একা শুয়েছিল শাহিনুর। অসংখ্য ভাবনায় মশগুল থেকে কখন জানি চোখটা লেগে গেছে। প্রণয় কক্ষে এসে দ্বার বন্ধ করে ঘুরতেই শাহিনুরকে ঘুমন্ত অবস্থায় দেখলো। রুদ্ধশ্বাস ছেড়ে কাপড় পাল্টে শুধুমাত্র একটি শর্ট প্যান্ট পরে শাহিনুরের পাশে গিয়ে শুয়ে পড়ল। শাহিনুর হালকা নড়ে চড়ে ঘুমের ঘোরেই তার দিকে ফিরল। বুক থেকে অল্পখানি আঁচল সরে গেছে তার। সেদিকে দৃষ্টি পড়তেই নিঃশ্বাস বন্ধ হয়ে এলো প্রণয়ের। পুরুষত্বে টান পড়ল। সব কিছুর ঊর্ধ্বে সেও তো পুরুষ। সব অনুভূতি মাটি চাপা দিয়ে সন্তর্পণে চোখ বুঝলো। ত্বরান্বিত হয়ে পিঠ ঘুরিয়ে শুয়ে রইল। বদ্ধ চোখে রুদ্ধশ্বাস ত্যাগ করলো কেবল। নিঃশ্বাসের সে শব্দেই ঘুম ভঙ্গ হয়ে গেল শাহিনুরের। পাশে প্রণয়কে দেখে চমকে উঠল সে। খেয়াল করলো ডাক্তার সাহেব ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। নিঃশব্দে কিঞ্চিত সরে গেল সে। প্রণয়ের প্রতিটি নিঃশ্বাসের শব্দ তার শরীরে এসে বিঁধল যেন। কেমন দম বন্ধকর অনুভূতি হলো। অনুভব করলো তার বুকের ভিতর অদ্ভুত এক শব্দ হচ্ছে। কান পাতলে স্পষ্ট বোঝা যাবে। ধকধক ধ্বনিতে মুখরিত তার বক্ষ গহ্বরের চারপাশ। বিছানার দুপাশে দুজন সারা রাত নিদ্রাহীন কাটিয়ে দিল। ভুল করেও কেউ কারো দিকে ফিরল না। শাহিনুর ভয় পেল প্রণয় তার স্বামী। প্রণয়ের সম্পূর্ণ অধিকার রয়েছে তার প্রতি। সে চাইলে তার প্রতি সম্পূর্ণ অধিকার খাটাতে পারবে। সে বাধা দিতে পারবে না, উচিত নয়। আর প্রণয় ভয় পেল যদি কিছু হয়ে যায়। সে চায় তাদের সম্পর্কের একটি সুন্দর পরিণয় দিতে, যে পরিণয়ে তার এবং শাহিনুরের সমান অনুভূতি মিশে থাকবে। আর 5টা ছেলের মতো শুধু অধিকারের জন্য নয়, বরং ভালোবাসার জন্য কাছে যাবে। সম্পূর্ণরূপে নিজের করে নেবে শাহিনুরকে। তার প্রতিটি স্পর্শে অধিকার নয়, ভালোবাসা খুঁজে পাবে শাহিনুর। শেষ রাতে উঠে বসলো শাহিনুর। প্রণয় টের পেয়ে চোখ খুলল। বলল, ঘুম হয়নি? না, আপনার? উঠে বসলো প্রণয়। শাহিনুর তাকিয়ে রইল। প্রণয় মৃদু হেসে বলল, এ বাড়িটা আমার শান্তির জন্য উপযুক্ত নয় নূর। এবার সময় হয়েছে ফিরে যাওয়ার। কোথায় যাবেন আপনি? যেখানে থাকি সেখানেই। আপাতত আমার কোয়ার্টার, তারপর আমরা একটা ছোট সংসার গোছাবো। আটকে উঠল শাহিনুর। বলল, আমি এ বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমার পক্ষে এ বাড়িতে থাকা সম্ভব না। তাহলে আপনি চলে যান, আমি কোথাও যাব না। বিস্ময়ান্বিত হয়ে তাকিয়ে রইল প্রণয়। পরক্ষণেই চোয়াল শক্ত করে বলল, রঙন ছাড়া এ বাড়িতে থাকতে চাওয়ার কোনো কারণ আছে বলে মনে হচ্ছে না। চুপ করে রইল শাহিনুর। কোনো উত্তর না পেয়ে ক্রোধে ফেটে পড়ল প্রণয়। দুহাতে একটানে শাহিনুরকে নিজের কাছে নিয়ে এলো। আচম্বিত এমন কাণ্ড ঘটানোতে অপ্রস্তুত হয়ে পড়ল শাহিনুর। প্রণয়ের একটি হাত তার কোমরে, আরেকটি হাত ঘাড়ের নিচে। প্রচণ্ড শক্ত করে তার কোমল শরীরে চেপে আছে হাত দুটো। আতঙ্কিত দৃষ্টিজোড়া ছুড়ে দিয়ে শুকনো এক ঢুক গিলল সে। প্রণয়ের ক্রোধান্বিত দৃষ্টিও তার দিকে স্থির। সে দৃষ্টিতে তাকাতেই প্রণয় দাঁতে দাঁত চেপে বলল, আমার স্বপ্ন পূরণে তুমি বাধা দেবে না নূর। তোমাকে ভালোবাসার বিনিময়ে আমার সব স্বপ্ন পূরণ হওয়া চাই। চারদিকে ফজরের আজান ধ্বনি ভেসে উঠল। প্রণয় শান্ত হলো। ধীরে ধীরে শাহিনুরকে ছেড়ে দিল সে। ছাড়া পেয়ে পরনের কাপড় ঠিক করতে লাগলো শাহিনুর। কাঁধে আঁচল তোলার সময় প্রণয় খেয়াল করলো ঘাড়ের নিচে কালচে দাগ পড়ে গেছে।
তার কঠিন হাতের ছোঁয়ায় নরম দেহে এই দাগ অস্বাভাবিক কিছু না। ছোট্ট করে নিঃশ্বাস ফেলে আর চোখে কমরের দিকে তাকালো, সেখানেও একই অবস্থা দেখে চোখ বন্ধ করে ফেললো। শাইনুর বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। মনে মনে সে রাগ করলো কি না বোঝা গেল না। প্রণয় বোঝার চেষ্টা করলো কিন্তু পারল না। মেয়েটা সবসময় শান্ত থাকে, দু চার কথা বললেও তা শান্ত স্বাভাবিক স্বরে বলে। প্রণয় আরও একটু সময় নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করলো, সিদ্ধান্ত নিল আর কটা দিন যাক। লম্বা একটি সময় ছুটি কাটানোর পর অবশেষে ছুটির দিন শেষ হলো। পূর্বের নিয়ম মেনেই হসপিটালের উদ্দেশ্যে তৈরি হলো প্রণয়। শাইনুর এসে দেখলো প্রণয় সাহেবী পোশাক পরে দাঁড়িয়ে আছে। শাইনুরকে দেখে মুচকি হাসলো সে, বলল, তোমার জন্যই অপেক্ষা করছি। ধীর পায়ে এগিয়ে এলো শাইনুর, বলল, কোথায় যাচ্ছেন আপনি? আমার ছুটি শেষ নূর, এখন থেকে রোজ হসপিটালে যেতে যেতে হবে, রোগাক্রান্ত মানুষদের সেবা দিতে হবে। ও, ছোট করে জবাব দিল শাইনুর। প্রণয় বলল, মন খারাপ হলো? ফেলফেল দৃষ্টিতে তাকিয়ে রইল সে, কিছু বলল না। প্রণয় আবার বলল, জানি মন খারাপ হয়নি, বরং শান্তি পাচ্ছ। কথাটা পছন্দ হলো না শাইনুরের, তাই মুখ ঘুরিয়ে নিল। প্রণয় তার সন্নিকটে এসে বলল, আমার প্রতি তুমি বড্ড উদাসীন নূর, তোমার এই উদাসীনতা একদম পছন্দ নয় আমার। একেবারেই কোনো জবাব পেল না, তাই দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আসছি, সাবধানে থেকো, অপ্রয়োজনে রুম থেকে বের হবে না। শাইনুর ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। প্রণয় চলে যেতে উদ্যত হয়েও আবার থেমে গেল। সহসা শাইনুরের একটি হাত ধরে টেনে নিয়ে গেল ডিভানের সামনে, ছোট টেবিলের উপর রাখা টেলিফোনের কাছে। তারপর সেটির ব্যবহার শিখিয়ে দিল। ডায়েরিতে তার মোবাইল নাম্বার, কোয়ার্টার এবং হসপিটালের টেলিফোন নাম্বার লিখে দিল। কিভাবে ফোন করবে সেটাও শিখিয়ে দিল। শাইনুর খুব মনোযোগ দিয়ে শিখল। প্রণয় সামনে বসেও ওকে দিয়ে তার নাম্বারে ফোন করালো। সে পারল, তাই প্রণয় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, যে কোনো প্রয়োজনে ফোন করবে, অপ্রয়োজনে ফোন করলেও আমি কিছু মনে করব না। এক পলক তাকালো শাইনুর। প্রণয়ের অধরে দুষ্টু হাসি, সে হাসি দেখে অস্বস্তি হলো তার। সে অস্বস্তিটুকু কেটে গেল ত্বরান্বিত হয়ে প্রণয়ের চলে যাওয়াতে। প্রণয় বেরিয়ে যাওয়ার পর তার কক্ষের সামনে ঘুরঘুর করছে রঙন। উদ্দেশ্য শাইনুরের সঙ্গে কথা বলা। গত 1 মাসে তেমন দেখা বা কথা কোনোটিই হয়নি। শুধু একদিন হুট করে সামনে পড়ে গিয়েছিল, আর সে বলেছিল, আমি বলেছিলাম আমাদের আবার দেখা হবে, তাই বলে ভাবিরূপে এটা আশা করিনি। শাইনুর কোনো জবাব দেয়নি, শুধু তাকিয়েছিল। দরজা খোলার শব্দ পেয়ে চুপ করে দাঁড়িয়ে রইল রঙন। কক্ষের সামনে রঙনকে দেখে অবাকান্বিত হয়ে গেল শাইনুর। আলতো হেসে রঙন বলল, অবশেষে তোমার দেখা পেলাম। শাইনুর মৃদু হেসে বলল, গত 1 মাস যাবৎ অনেক সুযোগ খুঁজেছি, একটিবার তোমার সঙ্গে কথা বলার জন্য ছটফট করেছি, তবুও কথা বলতে পারিনি, কারণ তুমি চাওনি। আর আজ তুমি চেয়েছো বলে কত সহজেই সুযোগটি পেয়ে গেলাম। শান্ত কণ্ঠে উচ্চারিত বাক্যগুলো শুনে বিস্মিত হলো রঙন। শাইনুরকে আগাগোড়া পরখ করে নিয়ে বলল, তুমি অনেক পরিবর্তন হয়ে গেছো নূর। শাইনুর বলল, বাইরেই দাঁড়িয়ে থাকবে, ভেতরে এসো। রঙন বলল, তুমি বোধ হয় কোনো কাজে বের হচ্ছিলে, তেমন গুরুত্বপূর্ণ নয়, তুমি এসো। শাইনুর ধীর পায়ে ভিতরে চলে গেল। শাইনুরের আচরণে পরিবর্তন লক্ষ্য করে ঘাবড়ে গেল রঙন। তার পরিচিত নূরের সঙ্গে এই নূরের একদম মিল নেই। অদৃশ্য এক দাম্ভিকতা যেন আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে এই নূরকে। জমিদার বাড়ির বউ হয়ে তার মধ্যে অহং জন্মালো। সহজ সরল বাচ্চা শাইনুর তো এ নয়। বিচলিত হয়েই কক্ষে প্রবেশ করল সে। শাইনুর তাকে ডিবানে বসতে বলল, আর সে বসলো বিছানায়। রঙন যা ভেবে এসেছিল সব তালগুল পাকিয়ে গেল। শাইনুর শান্ত কণ্ঠে প্রশ্ন করল, তুমি এতদিন কোথায় ছিলে? শাইনুরের তাকানো দেখে হকচকিয়ে গেল রঙন। এই চাহনি শাইনুরের হতে পারে? অবিশ্বাস্য কণ্ঠে সে বলল, তুমি আমায় ভুল বুঝছো না তো নূর? ভ্রু কুচকিয়ে শাইনুর বলল, ভুল? কোনটা ভুল? আমার দুঃসময়ে বন্ধু হিসেবে তোমায় পাশে পাইনি, এখানে কোনো ভুল নেই। যা ঘটেছে তোমায় আমি বলতে পারবো না, শুধু বলবো ক্ষমা করে দিও। আমি যদি বাড়ি থাকতাম তাহলে তোমার জীবনটা নষ্ট হতে দিতাম না, নিজের জীবন দিয়ে হলেও ভাইয়ার থেকে রক্ষা করতাম তোমায়। শাইনুর ভেবেছিল রঙন পলাশের কথা বলছে, কিন্তু তাকে অবাক করে দিয়ে রঙন কাঁদো কাঁদো সরে বলল, প্রণয় ভাই আমাকে আটকে রেখেছিল নূর, বলেছিল যতদিন না সে তোমায় বিয়ে করবে ততদিন ছাড়বে না আমায়। নিঃশ্বাস বন্ধ হয়ে এলো শাহিনুরের। তীব্র উত্তেজনায় বুক কাঁপছে তার। বসা থেকে ঠায় দাঁড়িয়ে পড়ল সে। রঙন এবার দু চোখের পানি ঝরিয়ে বলতে শুরু করলো, আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না তো? আমি তোমাদের বিয়ের পরের দিনই কেন এলাম এটা একবার ভেবে দেখো। আমি জানি তুমি খুব ছোট, এমন ষড়যন্ত্র তুমি বুঝবে না। নিজের ভাইয়ের সম্পর্কে এসব কথা বলার বিন্দু ইচ্ছে ছিল না, তাই এতদিন চুপ করেছিলাম। কিন্তু চোখের সামনে তোমার কষ্ট আমি সহ্য করতে পারছিলাম না। মনে হলো সত্যিটা না জানালে তোমার প্রতি অন্যায় হবে, যে অন্যায়ের ভার নিয়ে মরেও শান্তি পাবো না আমি। শাইনুরের শুষ্ক দৃষ্টিজোড়া অনেকদিন পর ভিজে উঠল। এতে রঙন আরো কায়দা পেল। বলল, তোমার সঙ্গে খুব খারাপ হয়েছে নূর, তোমার এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। ভাঙা গলায় শাইনুর বলল,
আমার কোনো কষ্ট নেই, তোমার প্রতি অনেক জোর জুলুম হচ্ছে তাই না? রঙনের চোখের দিকে তাকালো শাইনুর। অবাক হলো রঙন তার চোখে খুব বেশি সময় চোখ রাখতে পারলো না, সরিয়ে নিল। শাইনুর মৃদু হেসে বলল, কোনো জোর জুলুম হয়নি, আমাদের বাসর ঘরের গল্প শুনবে? সবটা শোনার পর রঙন সহ্য করতে পারল না, এমন ভনিতায় উঠে দাঁড়ালো। হাঁসফাঁস করতে করতে বলল, আমি তোমাকে এভাবে আর দেখতে পারছি না, কিন্তু আমি মেনে নিয়েছি ভাগ্যকে। রঙন আরও কিছু বলতে চাইলো, কিন্তু তার পূর্বেই শাইনুর বলল, আমাকে নিয়ে তোমায় ভাবতে হবে না, আমার যা হবার হয়ে গেছে। কিছু হয়নি নূর, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক করে দেবো আমি। কিভাবে? আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব, অনেক দূরে চলে যাব আমরা। আমার বিয়ে হয়ে গেছে, তাতে আমার যায় আসে না। তোমার বিয়ে হয়েছে, বাসর হয়েছে, এসবে আমার কোনো সমস্যা নেই, আমার শুধু তোমাকে চাই। শাইনুর স্তব্ধ হয়ে গেল। রঙন অধৈর্য হয়ে তার একটি হাত চেপে ধরল, বলল, নূর আমার তোমাকে চাই। এক ভাইয়ের জন্য মনকে ত্যাগ করেছি আমি, আরেক ভাইয়ের জন্য তোমাকে ত্যাগ করতে পারবো না। হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে শাইনুর বলল, হাত ছাড়ো, শান্ত হও। আগে বলো তুমি আমার সঙ্গে যাবে। আগে তুমি আমার হাত ছাড়ো। হাত ছেড়ে দিতেই লম্বা এক নিঃশ্বাস ত্যাগ করলো শাইনুর। শেষ অবধি কেন জানি রঙনকে অবিশ্বাস করতে পারল না, তাই বলল, আমি এ বাড়িতে থাকতে চাই না রঙন, তোমার ভাই আমাকে নিয়ে চলে যেতে চায়, কিন্তু আমি যাচ্ছি না, কারণ আমি আমার আম্মার খুনি মান্নাত বুবুর খুনিকে চিহ্নিত করতে চাই। ভয়ে শিউরে উঠল রঙন, হতভম্ব হয়ে বলল, খুনি? খুন? মান্নাত বাইজি খুন হয়েছে? সে তো পালিয়ে গেছে। তাচ্ছিল্য হেসে সেদিন রাতের পুরো ঘটনা খুলে বলল শাহিনুর। রঙনের গলা শুকিয়ে হাত পা কাঁপতে শুরু করলো। রুদ্ধ হয়ে আসা কণ্ঠে বলল, যে মুহূর্তে তুমি ওই দৃশ্য দেখেছিলে, প্রণয় ভাই কি তখন কক্ষে ছিল? অন্যমনস্ক হয়ে শাহিনুর বলল, না। রঙন সম্বিত ফিরে পেয়ে বলল, এমন নৃশংসতা প্রণয় বাইকে ছাড়া আর কেউ করতে পারে না। শাইনুর আতঙ্কিত হয়ে তাকালো রঙনের দিকে। রঙন বলল, যে খুনের বর্ণনা তুমি দিলে, সে খুন কারো দ্বারা সম্ভব নয়। ডাক্তাররা হৃদয়হীন হয়, তারা মানুষকে কেটে কুটে অভ্যস্ত, তাই এটা প্রণয় চৌধুরীকে দিয়েই সম্ভব। মাথা ঘুরে গেল শাইনুরের। অস্পষ্ট সরে বলল, উনি কেন বুবুকে হত্যা করবে? মান্নাত বাইজি বেঁচে থাকলে সত্যিটা তুমি জেনে যেতে। তাই? কোন সত্যি? বিয়ের দিন বাসর ঘরে বউ রেখে প্রণয় চৌধুরী মান্নাত বাইজির সঙ্গে রাত কাটিয়েছে, এই সত্যি। শাইনুর তাকে বাসর ঘরের গল্প শুনিয়েছে, সে সুযোগ কাজে লাগিয়েই প্রণয়কে খুনি প্রমাণ করে দিল। প্রমাণস্বরূপ বলল, তুমি ভাবছো এসব কখন হলো? তুমি সত্যিই অনেক ছোট নূর। যখন তুমি ঘুমিয়ে গেছিলে, সেই সুযোগটাই কাজে লাগানো হয়েছে। তোমার কাছে মহান হয়েছে ঠিকই, কিন্তু নিজের পুরুষত্বকে নিয়ন্ত্রণ করতে পারেনি। পাঁচফোড়ন গৃহে টিভির জন্য আলাদা একটি কক্ষ রয়েছে। অবসর সময়ে শাশুড়ি বউরা মিলে নাটক সিনেমা দেখে। পুরুষরা সে কক্ষে তেমন আসে না, ভাইদের মাঝে রঙনই বেশি আসে। আষাঢ় মাস, তাই প্রকৃতিতে আষাঢ়ে বৃষ্টির ঢল নেমেছে। বিকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় সকলে মিলে আজ টিভি দেখতে বসেছে। জেবা গিয়ে শাইনুরকে ডেকে আনলো। ইচ্ছে না থাকা সত্ত্বেও শাইনুর এলো। এসেই সে একটি দৃশ্যের সম্মুখীন হলো, যা দেখে মনে মনে জেবাকে অসংখ্য ধন্যবাদ জানালো। মেঝেতে শীতল পাটি পেরে বসে আছে প্রেরণা, তার কোলে মাথা রেখে শুয়ে আছে রঙন, সোফায় বসে আছে শবনম মুনতাহা। সকলের দৃষ্টি টিভির দিকে থাকলেও রঙনের দৃষ্টি টিভিতে নেই। সে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে মুনতাহার পানে, যা দেখে বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। জেবাকে উদ্দেশ্য করে বলল, ভাবি, খুব জরুরি একটা কাজ বাকি রয়ে গেছে, আপনি যান, আমি আসছি। আর অপেক্ষা করলো না শাহিনুর, ছুটে চলে এলো প্রণয়ের কক্ষে। এসেই টেলিফোনের কাছে ছুটে গেল। ডায়েরির পাতা উল্টে নাম্বার বের করে ফোন করলো প্রণয়কে। সঙ্গে সঙ্গে উপাস থেকে উদুগ্রীব কণ্ঠস্বর ভেসে আসলো, আমি আসছি। ছাতা ফুটিয়ে কেবলই গাড়ি থেকে নেমেছে প্রণয়, এমন সময় ফোন পেয়েছে, তাও শাহিনুরের। উত্তেজনাটুকু প্রকাশ করার মতো নয়। টেলিফোন হাতে নিয়ে স্তব্ধ হয়ে বসে রইল শাহিনুর। বুকটা হু হু করে উঠল তার। চারদিকে অদ্ভুত শূন্যতা। আম্মা আর মান্নাত বুবুকে আজ অনেক বেশি মনে পড়ছে তাদের বলা প্রতিটি কথাকে। সে কথাগুলো আজ যেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। মিলবে না কেন? তারা যে তাদের অভিজ্ঞতা থেকেই বলেছে। সেদিন সেসব ধোঁয়াশার মতো থাকলেও আজ সবই পরিষ্কার। কক্ষে এসে প্রণয় দেখল টেলিফোন হাতে বসে আছে শাহিনুর। মুখের ভাব থমথমে। সারাদিনের ব্যস্ততা কাটিয়ে বাড়ি ফিরেই বউয়ের এমন বিষণ্ণ মুখ দেখে ফোঁস করে একটি নিঃশ্বাস ছাড়ল। কত শত ক্লান্তি মিশেছিল সে নিঃশ্বাসে জানা নেই। বাড়ির সামনে ছিলাম, তখনই ফোন দিয়েছ। চিন্তিত স্বরে কথাটি বলল প্রণয়, কিন্তু শাইনুরের কোনো ভাবান্তর হলো না। ড্রেস আপ পরিবর্তন করে এসেও যখন শাইনুরকে একই রূপে পেল, চিন্তায় ভাঁজ পড়ল কপালে। দৃঢ় পায়ে এগিয়ে এসে শাইনুরের পাশে বসলো। চিন্তান্বিত কণ্ঠে প্রশ্ন করলো, কি হয়েছে? মানুষ কেন বেইমানি করে ডাক্তার সাহেব? চমকে উঠল প্রণয়। সহসা হাত বাড়িয়ে একগাল ছুঁয়ে আবারও প্রশ্ন করলো, কি হয়েছে নূর?
চেতনাশূন্য শাহিনুর সহসা চেতনা ফিরে পেল। বলল, আপনি এসেছেন? স্মিত হেসে প্রণয় বলল, তুমি অপেক্ষায় ছিলে? হ্যাঁ। সরল কণ্ঠে উত্তরটুকু দিয়ে উঠে দাঁড়ালো শাহিনুর। ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে চলে গেল কক্ষ থেকে। প্রণয় হতভম্ব হয়ে তার যাওয়ার পানে তাকিয়ে রইল। 2 মিনিটের মাথায় আবার এলো শাহিনুর। হাতে দুটো গ্লাস নিয়ে ফিরল সে। প্রণয় অবাক হয়ে বলল, এসব কি? শাহিনুর মৃদু হেসে তার পাশে বসলো। দুটো গ্লাস সামনের টেবিলে রেখে বলল, একটা শুধু ঠান্ডা পানি, আরেকটা লেবু চিনি মেশানো ঠান্ডা পানি, যেটা ইচ্ছে নিন। শরীর জুড়ে ভয়াবহ শিহরণ বয়ে গেল প্রণয়ের। স্বপ্ন না সত্যি বুঝে উঠতে বেশ সময় লেগে গেল। উদাসমুখী শাহিনুরের কয়েক ঘন্টার ব্যবধানে এত পরিবর্তন! প্রচণ্ড সন্দেহ আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল তাকে। সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে রইল। শাহিনুর সেদিকে ভ্রুক্ষেপ না করে বলল, কি হলো, নিবেন না? আমার প্রতি হঠাৎ এত সদয় যে? আপনিই তো বলেছেন আপনি আমার অর্ধাঙ্গ, সেই হিসাবে এটুকু যত্ন করতেই পারি। সলহীন বাক্যে অভিভূত হয়ে সঙ্গে সঙ্গে লেবু চিনি মেশানো পানির গ্লাসটি তুলে নিমেষেই শেষ করল প্রণয়। সারাদিনের ক্লান্তিটা এক নিমেষেই নিঃশেষ হয়ে গেল যেন। বক্ষস্থলে ভর করল তৃপ্ততা। অধরকণে তৃপ্তির হাসি ফুটে উঠল। বলল, এবার সত্যি বিয়ে করেছি, ফিলটা পাচ্ছি। শাহিনুর তাকিয়ে রইল। সে বলল, ফিল মানে হলো অনুভূতি। একটু থেমে আবার বলল, তোমাকে পড়াশোনা করতে হবে নূর। ভাবছি কোয়ার্টারে যাওয়ার পর একজন শিক্ষক রাখবো তোমার জন্য। প্রাথমিক শিক্ষা হয়ে গেলে প্রাতিষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা করে দেব। আমার আম্মা অনেক বড় শিক্ষা দিয়ে গেছে ডাক্তার সাহেব। এক জীবনে আর কত শিক্ষা পাবো বলুন তো? পরিস্থিতি মানুষকে অনেক বেশি বড় করে তোলে, অনেক বেশি শক্ত করে তোলে জানতাম। তোমায় দেখে প্রমাণও পাচ্ছি, অনেক বড় হয়ে গেছো তুমি। মৃদু হাসলো শাহিনুর। প্রণয় খেয়াল করলো সে হাসিতে প্রাণ নেই। দুজনের দৃষ্টি দুজনাতে স্থির, কেবল একে অপরের চোখের ভাষা বুঝতে মশগুল। আমার আম্মা কি বলেছিল জানেন? নির্নিমেষ তাকিয়েই উত্তর দিল, কি? বাঘ কখনো বাঘ মারে না, কুকুর কখনো কুকুর মারে না, কিন্তু মানুষ মানুষকে মারে। দৃষ্টি চঞ্চল হলো, বক্ষস্থল শঙ্কিত হলো। শাহিনুর পুনরায় বলল, সে কথাটির মর্ম সেদিন না বুঝলেও আজ ঠিক বুঝতে পেরেছি। উদ্বিগ্ন কণ্ঠে প্রণয় বলল, কেউ কিছু বলেছে তোমায়? দৃষ্টি নত করে ফেললো শাহিনুর। কয়েক ঘন ঘন নিঃশ্বাস ছেড়ে বলল, জানেন, আমার বাবাও অনেক সম্মানিত একজন মানুষ ছিলেন, কিন্তু তার সম্মানকে ধ্বংস করে দিয়েছে তার আপনজনরাই। সূক্ষ্ম নজরে তাকিয়ে রইল প্রণয়। শাহিনুর একটু থামলো, এক ঢুক গিলে বলল, আম্মা মারা যাওয়ার পর প্রথম কোনো কথাটি মনে পড়েছিল জানেন? জানি না, তুমি বলো। আম্মা বলেছিল, যে ভালোবাসা, যে সুখ সে ত্যাগ করেছে, এই ত্যাগের পেছনের কারণগুলো যদি কোনো ষড়যন্ত্র হয়, আর এই ষড়যন্ত্রের পেছনে যদি জমিদারের হাত থাকে, তাহলে সেদিন জমিদার আর রেহাই পাবে না। আম্মা সত্যিই রেহাই দেয়নি, ভুল করেছেন তিনি, আর তার মাসুল দিয়েছেন নিজের জীবন দিয়ে। নিঃশ্বাস ভারী হয়ে গেল শাহিনুরের। বলল, আপনি আমার আম্মাকে ভুল বলতে পারেন না। আইন কখনো নিজের হাতে তুলে নিতে হয় না নূর। তোমার আম্মা পারতেন আইনের সহায়তা নিতে, তাহলে অন্তত প্রাণ হারাতে হতো না, তুমিও মাহারা হতে না। আপনাদের বিরুদ্ধে আইনি লড়াই লড়া যায় ডাক্তার সাহেব। এই কথাটি প্রণয়ের বুকে তীরের মতো বিঁধল। সহসা নরম হাতে শাহিনুরের কপালদ্বয় চেপে ধরল। আহত স্বরে বলল, একটু স্বাভাবিক হও নূর, একটু স্বাভাবিক হও। আমাকে বোঝার চেষ্টা করো, একটাবার বিশ্বাস করে দেখো তুমি ঠকবে না। রুদ্ধশ্বাস ছেড়ে শাহিনুর বলল, আমি আপনাকে বিশ্বাস করতে চাই। নিঃশ্বাস থমকে গেল প্রণয়ের। অবাক হয়ে তাকিয়ে রইল সে। শাহিনুর বলল, সম্মান জিনিসটার অনেক মূল্য, তাই না ডাক্তার সাহেব? শাহিনুরের কপালে কপাল ছুঁয়ে উত্তপ্ত নিঃশ্বাস ত্যাগ করল প্রণয়। দৃঢ়কণ্ঠে বলল, কি হয়েছে সত্যিটা বলো আমায়। ষড়যন্ত্র চলছে ডাক্তার সাহেব, কখনো ভাবিনি আপনিও শিকার। ধীর চোখে তাকালো প্রণয়। সন্তর্পণে শাহিনুরের কপালে গাঢ় করে একটি চুমু খেলো। ফিসফিসিয়ে কণ্ঠে বলল, আমি ভীষণ রকম বিশ্বাসের গন্ধ পাচ্ছি, কুলকিনারাহীন এক অবিশ্বাস্য ভালোবাসার গন্ধ পাচ্ছি। তুমি কি পাচ্ছ শাহিনুর শায়লা? সন্তর্পণে চোখ দুটো বুঝলো শাহিনুর। গভীর কিছু নিঃশ্বাস ত্যাগ করে নির্লিপ্ত কণ্ঠে বলল, আর আমি বিশ্বাসঘাতকতার গন্ধ পাচ্ছি। মৃদু কেঁপে উঠল প্রণয়। শাহিনুরের কপলদ্বয় থেকে নিজের হাত সরিয়ে নিল। সন্দিহান দৃষ্টি ছুড়ে ক্ষণকাল চুপ করে রইল। তাকে অবাক করে দিয়ে হাত বাড়ালো শাহিনুর। কমল হাতে স্পর্শ করলো শক্ত হয়ে ওঠা পুরুষালী চোয়ালদ্বয়। শান্ত চোখে তাকিয়ে নরম গলায় বলল, আমি বিশ্বাস করি ঘাতক আপনি নন, না বিশ্বাসের আর না মানুষের। বিনা অনুমতিতে হুট করেই কক্ষে প্রবেশ করলো ময়না। দুজনকে একসাথে এত কাছে দেখে বিস্মিত হয়ে তাকিয়ে একটা চিৎকার দিল। ও মা গো, শরমে মরে গেলাম গো। আতঙ্কিত হয়ে হাত দুটো সরিয়ে নিল শাহিনুর। ক্রোধান্বিত হয়ে দাঁড়িয়ে পড়ল প্রণয়। চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে ধমক দিল ময়নাকে, এই মেয়ে আমার কক্ষে আসার সাহস কোথা থেকে পান আপনি? ধমক খেয়ে আটকে উঠল ময়না। থরথর করে কাঁপতে কাঁপতে বলল, নতুন ভাবির দাসী আমি, ভাবির জন্য এসেছি আমি। প্রণয়ের কঠিন মুখে দৃষ্টি নিক্ষেপ করলো শাহিনুর। গলা শুকিয়ে গেল তার। মনে পড়ে গেল প্রথম দিন দেখা সেই প্রণয়কে। মনে পড়ল কিছু সময় পূর্বের প্রণয়কেও।
আকাশ পাতাল পার্থক্য খুঁজে পেল। একই মানুষের দুটো রূপ। আশ্চর্যান্বিত হয়ে তাকিয়ে রইল। মৃদুস্বরে ময়নার উদ্দেশ্যে বলল, আমার দাসী হয়েছে বলে অনুমতি ছাড়া ঘরে আসতে পারবে? একথা কে বলল তোমায়? অপমানিত হয়ে মাথা নিচু করে ফেলল ময়না। প্রণয় ক্রোধে হাত দুটো মুঠ করে ফেলল। ময়নার দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে চিবিয়ে চিবিয়ে বলল, এ বাড়িতে কাজ করতে এসেছেন অথচ নিয়মকানুন জানেন না? বেরিয়ে যান। আর কোনোদিন আমার কক্ষের আশেপাশে আপনাকে দেখতে চাই না। পা থেকে মাথা অবধি কেঁপে উঠল ময়নার। ধক করে উঠল শাহিনুরের বক্ষস্থল। কম্পিত চরণে কক্ষ ত্যাগ করল ময়না। শাহিনুর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার দৃষ্টি প্রণয়ের পানে স্থির। রেগে গেলে কি ভয়ঙ্কর হয়ে যায় মানুষটা। কুচকুচে কালো জোর ভুরুদয়ের ছোট ছোট গভীর চোখ দুটো ভীষণ ভয়ানক লাগে। খোঁচা খোঁচা দাড়িতে শক্ত হয়ে ওঠা গাল দুটোতে যেন তার গরু গম্ভীর ভার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। শাহিনুর ঢুক গিলল। প্রণয় লম্বা একটি নিঃশ্বাস ত্যাগ করে তার দিকে তাকালো। ধীর কণ্ঠে বলল, যেখানে আমার কক্ষে কেউ আসে না সেখানে ওই মেয়েটা বিনা অনুমতিতে কি করে আসে? শাহিনুর জবাব দিল না। প্রণয় সহসা শান্ত হয়ে গেল। রাগটুকু দমন করে শান্ত কণ্ঠে বলল, তোমার দাসী বলে এ ঘরে আসার অধিকার নেই তার, মনে থাকবে? মাথা নাড়ল শাহিনুর। তা দেখে মৃদু হাসল প্রণয়। শাহিনুর কিঞ্চিৎ স্বস্তি পেল। নিঃশব্দে কক্ষ ত্যাগ করতে উদ্যত হলো। তাকে চলে যেতে দেখে প্রণয় ডাকলো, নূর। থামলো সে, কিন্তু ঘুরল না। কান পেতে পিছনমুখী হয়েই দাঁড়িয়ে রইল। তা দেখে মুচকি হাসলো প্রণয়। বলল, তোমার মুখে ডাক্তার সাহেব ডাকটি সারা জীবন অটুট থাকুক। স্বয়ং উপরওয়ালা যাকে সম্মান দান করেছেন তার সম্মান নষ্ট করার সাধ্য কারো নেই। প্রণয় নিজ কর্মের দ্বারাই অর্জন করেছে সে সম্মান। নিজের মতো করে সততার সঙ্গে তৈরি করেছে নিজ চরিত্রকে, যেখানে কোনো মিথ্যা নেই, অন্যায় নেই, ভ্রান্তি নেই। নিজ সহোদর যখন তার চরিত্রে দাগ লাগাতে চেয়েছে, কলঙ্ক দিতে চেয়েছে, মহান আল্লাহর কৃপায় দারুণ বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়েছে শাহিনুর। স্মরণ করেছে ইতিহাসকে। উপলব্ধি করেছে ওরা ইতিহাস পুনরাবৃত্তি ঘটাতে কুকুরের মতো উৎপেতে আছে। কিন্তু ওরা টের পায়নি সময় বদলে গেছে। প্রণয় শাহিন নয়, শাহিনুরও শারমিন বাইজি নয়। সে শারমিন বাইজির কন্যা, যে কিনা মায়ের মুখেই শুনেছিল তার হেরে যাওয়ার গল্প। বিশ্বাস অবিশ্বাসের খেলায় হেরে গিয়ে প্রাণ দিয়েছে শারমিন বাইজি। একই ভুলের পুনরাবৃত্তি হয় কি করে? যে সম্মানকে টেনে হিচড়ে ধূলিসাৎ করতে চেয়েছে রঙন, সে সম্মান হিমালয় পর্বত সম হয়ে ধরা দিয়েছে। যে সম্মান সকলের ধরাছোঁয়ার ঊর্ধ্বে। প্রণয় খেয়াল করলো ইদানিং তার প্রতি বেশ যত্নশীল আচরণ করছে শাহিনুর। রোজ সকালে হসপিটাল আসার পূর্বে কত যত্ন মিশিয়ে মেয়েটা সব কিছু গুছিয়ে দেয়। সুযোগ বুঝেই তাকিয়ে থাকে। যতক্ষণ না বাড়ি ফেরে অপেক্ষা করে। একটু দেরি হলেই টেলিফোন করে খোঁজ নেয়। রাতে নিয়ম করেও ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকে। এজন্য অবশ্য তার ঘুমিয়ে যাওয়াকেই বেছে নেয়। কিন্তু মেয়েটা টের পায় না তার স্বামী নামক পুরুষটি ঘুমের ভান করে থাকে। সে যেমন ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকে, সেও ঘন্টার পর ঘন্টা অনুভব করে তার তপ্ত নিঃশ্বাসগুলো। হসপিটাল এসে নিজের কেবিনে বসে বসে সেসবই ভাবছিল প্রণয়। ভাবনার মাঝে হঠাৎ সকালের একটি ঘটনা স্মরণ হলো তার। গোসল করে বের হতেই দেখতে পেল শাহিনুর তার পোশাক রেডি করে পালঙ্কে রেখে দিয়েছে। আশ্চর্য হয়ে প্রণয় বলল, তুমি রেখেছ? শাহিনুর শান্ত দৃষ্টিতে তাকিয়ে জবাব দিল, আর কে রাখবে? এবাড়ির আর কেউ আপনার ঘরে আসে না? প্রণয় মৃদু হেসে ফেলল, বলল, আশা করিনি। শাহিনুর কিছু বলল না, ধীর পায়ে বেরিয়ে গেল। যাওয়ার পূর্বে বলে গেল, স্ত্রী হিসেবে এটুকু করার অধিকার আমার রয়েছে। বড় করে নিঃশ্বাস ত্যাগ করল প্রণয়। বেশ চিন্তিত হয়ে ভাবতে লাগলো, উত্তরটা ভালোবাসার হতে হবে। সকালবেলা অরুণা অঙ্গনকে নাস্তা করাতে গেল। ওষুধপত্র ঠিকঠাক চলায় অঙ্গন বেশ চুপচাপই থাকে। কথাবার্তা তেমন বলে না। যাও বলে সব অগুছালো। অরুণা তাকে খাওয়াচ্ছিল। এমন সময় সে বলল, বড় আম্মা, নতুন ভাবিকে তো দেখলাম না। হঠাৎ এমন একটি কথা বলবে অঙ্গন কল্পনার বাইরে ছিল। একদম সুস্থ স্বাভাবিক মানুষের ন্যায় কথাটি বলল সে। অরুণা খুশিতে কেঁদে ফেললো। অঙ্গনের কপালে চুমু খেলো। চিৎকার করে প্রেরণাকে ডাকলো। প্রেরণা ছুটে এলো। অরুণা বলল, আমার অঙ্গন কি এতই ফেলনা হয়ে গেছে ছোট? প্রণয়ের বউকে দেখার অধিকার কি ওর নেই? প্রেরণা সব শুনে অঙ্গনের কাছে এসে গালে হাত দিয়ে আদুরে সরে বলল, আব্বা, তুমি নতুন ভাবিকে দেখবা? অঙ্গন মাথা নাড়ালো। প্রেরণা সকালের ওষুধগুলো সামনে ধরে বলল, এটা খাও আব্বা, তারপর তোমার ভাবিকে ডেকে আনবো। পালঙ্কের শেষ সীমান্তে চলে গেল অঙ্গন। অস্বাভাবিক ভনিতায় বলল, তোমার হাতে খাবো না, তোমার হাতে খাবো না, নতুন ভাবির হাতে খাবো। যাও যাও, তুমি চলে যাও। হাত নাড়িয়ে তাড়ানোর মতো ভঙ্গি করলো অঙ্গন। প্রেরণা গেল না। সে আবারও এগিয়ে যেতে নিল। অঙ্গন বিরক্ত হলো। মাথা চুলকে আশেপাশে তাকালো। তার বিছানায় বিভিন্ন জিনিসের ছড়াছড়ি। সেই ছড়িয়েছে এভাবে। সেখানে একটি গ্লাস দেখতে পেল।
কাঁসার সে গ্লাসটি তুলেই ছুঁড়ে মারল প্রেরণার দিকে। ওমাগু বলে মেঝেতে বসে পড়ল প্রেরণা। কপাল ফেটে গড়গড় করে রক্ত পড়তে লাগলো। আতঙ্কিত হয়ে অরুণা গিয়ে ধরল তাকে। হাঁক ছেড়ে ভৃত্যদের ডাকতেই তারা এসে প্রেরণাকে নিয়ে গেল। অরুণাও অঙ্গনকে রেখে কক্ষে দরজা আটকে চলে গেল। 20 মিনিটের মাথায় ময়নাকে সঙ্গে করে শাহিনুর এলো অঙ্গনের কাছে। আর কেউ আসার সাহস পেল না। দরজা খুলে দেখলো দেয়ালে কলম দিয়ে আঁকিবুকি দাগ করছে অঙ্গন। বাংলা পড়তে জানে সে, তাই রোমানা লেখাটিও দেখতে পেল। দেয়ালের প্রায় একাংশ জুড়েই রোমানা রোমানা লেখা। সেই লেখার উপর আবার অসংখ্য কাটাকুটি। সেখানে অঙ্গনকে দেখে সকলে ভয় পায়। সেখানে সাবলীলভাবেই কক্ষে প্রবেশ করলো সে। যেখানে অঙ্গনকে দেখে সকলে ভয় পায় সেখানে সাবলীলভাবেই কক্ষে প্রবেশ করলো সে। পেছন থেকে ময়না বলল, নতুন ভাবি আপনি যান, আমি বাইরেই থাকি। তাচ্ছিল্য হেসে শাহিনুর বলল, থাকো। নারী কণ্ঠ শুনে ঘুরে বসলো অঙ্গন। ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল শাহিনুরের দিকে। শাহিনুর মৃদু হেসে এগিয়ে গেল, পালঙ্কে উঠে বসলো। অঙ্গন কিছুটা পিছিয়ে গেল, পিঠ ঠেকলো দেয়ালে, এক গালে হাত রেখে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকলো শাহিনুরকে। শাহিনুর বলল, কি দেখছেন? আমি আপনার নতুন ভাবি। খুশিতে গদগদ হয়ে অঙ্গন বলল, আপনি কত সুন্দর নতুন ভাবি। লজ্জা পেল শাহিনুর। হাত বাড়িয়ে কয়েকটা ট্যাবলেট দেখিয়ে বলল, এগুলো খাবেন না? গাল থেকে হাত সরিয়ে পিঠ ঘুরিয়ে বসলো অঙ্গন। দেয়ালে এক হাত রেখে তার উপর মাথা ঠেকালো। আর চোখে তাকিয়ে বাচ্চাদের মতো করে বলল, আমি খাবো না, ওগুলো পাগলের ওষুধ। আমি তো পাগল না নতুন ভাবি, আমি তো পাগল না। চোখ দুটো ছলছলিয়ে উঠলো শাহিনুরের। বলল, এগুলো পাগলের ওষুধ না, এগুলো রোগের ওষুধ। আপনার রোগ হয়েছে, এগুলো খেলে সেরে যাবে। শান্ত হলো অঙ্গন। বলল, খাবো, কিন্তু একটা শর্ত আছে। বাচ্চা সুলভ কথাটি শুনতেই হেসে ফেললো শাহিনুর। সে হাসি দেখে লাজুক বনিতায় তাকালো অঙ্গন। শাহিনুর বলল, সব শর্ত মানবো, আপনি এগুলো খেয়ে নিন। অঙ্গন এবার সম্পূর্ণ তার দিকে ঘুরে হাঁটু মুড়িয়ে বসলো। ডান হাত উঁচিয়ে বলল, আমার দুটো শর্ত আছে, দুটো। মায়ের দৃষ্টিতে চেয়ে শাহিনুর বলল, বলুন। বেশ উল্লাসিত হয়ে আঙুল দেখিয়ে অঙ্গন বলল, এক, আপনাকে চেনা চেনা লাগছে। কেন লাগছে সেটা বলবেন। ঢোক চিপে আরেক আঙুল উঁচিয়ে বলল, 2, আপনি আমাকে তুমি করে বলবেন। দেবর মানে তো ভাইয়ের সমান, তাই না? শাহিনুরের চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। বলল, ভাই, তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল, তুমি অসুস্থ তাই মনে করতে পারছো না। এবার ওষুধগুলো খেয়ে নাও। অঙ্গন আবার বেঁকে বসলো। শাহিনুর বলল, আবার কি হলো? আরেকটা শর্ত আছে। অবাকান্বিত হয়ে বলল, কি? এ ঘরে রোজ আসবেন আপনি। আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। এ বাড়ির আর কাউকে পছন্দ করি না আমি। চোখ ছোট ছোট করে শাহিনুর বলল, ডাক্তার সাহেবকেও না? সে তো এ বাড়ির লোক না। আবারও হাসলো সে। ওষুধগুলো এগিয়ে দিয়ে বলল, আচ্ছা আসবো, এবার খেয়ে নাও। এবারেও খেলো না অঙ্গন। শাহিনুর বলল, আরও শর্ত আছে? অঙ্গন মাথা নাড়িয়ে না করলো। ফিসফিস কণ্ঠে বলল, একটা কথা আছে। কি? আপনি বড় সুন্দরী, আপনার চোখ দুটো খুব সুন্দর। লজ্জা পেল শাহিনুর। কিঞ্চিত দৃঢ় কণ্ঠে বলল, এবার ওষুধগুলো খেতেই হবে। বাধ্য ছেলের মতো ওষুধগুলো খেয়ে নিল অঙ্গন। তারপর গল্প শুরু করলো। গল্পের শুরুতে নতুন ভাবি দিয়ে শুরু করলেও শেষ করলো আমার রোমানা দিয়ে। গল্পের এক পর্যায়ে দুর্বল চিত্তে শুয়ে পড়ল সে। ধীরে ধীরে চোখ বুজে এলো তার। হয়তো ঘুমাবে। সত্যিই ঘুমিয়ে পড়ল। তবে ঘুমানোর পূর্বে আধো ঘুম কণ্ঠে সে কথাটি বলল, তা হলো, নতুন ভাবি, হ্যাঁ ভাই, আপনি বড় সুন্দরী, কিন্তু আমার রোমানার চেয়ে একটু কম। এই ছিল বাইজি কন্যার 34 থেকে 36 পর্যন্ত সবগুলো একসাথে।